আজ শুক্রবার। জুমার নামাজ শেষ করে ঘরে ফিরছে সুফিয়ান। খাওয়া-দাওয়া শেষ করে দিঘির পাড়ে বসে রইল। আজ দবদবে সাদা রঙের পাঞ্জাবি পরেছে। সূর্যের সোনালি আলো গাছের পাতা ফাঁক করে মাথার ওপর পড়ছে। কালো চুলগুলো ঝলমল করছে। হাতে খাতা এবং নিবু কলম। মনোযোগ দিয়ে লিখছে। লিখতে লিখতে মুখের কোণে মসৃণ হাসি চলে আসলো। বই পড়ার সময় মজাদার কিছু পেলে নিঃশব্দে হাসি চলে আসে। খাতায় মজাদার কিছু লিখার সময় অজান্তেই মুখের কোণে হাসি আসে। এটা যেন সবার বেলায়। সুফিয়ানের দাদা নিজাম হায়দার। তিনি লেখালেখি করতে ভালোবাসতেন। প্রতিদিনই যা ঘটত লিখে রাখতেন। মনের ভিতর প্রশ্ন জমলে প্রকাশ না করতে পারলে লিখে রাখতেন। তিনি ব্রিটিশদের প্রচুর ঘৃণা করত। তাদের কে না ঘৃণা করত? সবাই ঘৃণা করে। নিজাম হায়দার একদিন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল। ব্রিটিশের শাসন, জমি ছিনিয়ে, কৃষকের রক্ত শ্রমের দাম, নীল চাষে বাধা, দমন তারা চালায়, সংস্কৃতি তিলে তিলে মুছে যেতে চায়। তোমাদের রাজা ভাঙবে, তোমাদের প্রাচীর পড়বে, অন্যায়ের রাজ্যে আর থাকবে না কাল। মুক্তির ফুল ফুটবে, আলো ছড়াবে, গ্রামে মাঠের বিজয়ের ডাক শুনবে সবাই, আজ হোক বা কাল। ব্রিটিশ বাহিনী থেকে দুজন লোক একদিন সিন্ধুতলি গ্রামে আসেন। মিজাম সেখানে উপস্থিত ছিলেন। রাগে আক্রোশে তার লেখা কবিতাটি ছুড়ে দিয়েছিল ওদের ওপর। তার উদ্দেশ্য ছিল ওদের দেয়া কবিতা পড়ে ওরা দুজন দুজনের মধ্যে চাওয়াচাওয়ি করে নিজাম হায়দারকে বন্দি করে। তাকে অত্যাচার করে এক পর্যায়ে তিনি মারা যান। সুফিয়ানের বাবা সিলমন হায়দার, তখন তার বয়স ছিল আনুমানিক ১৬ কি ১৭ বছর। এভাবে দীর্ঘ সময় পার হয়ে যায়। জন্ম নিল সুফিয়ান। সুফিয়ান বড় হতে শুরু করলে তাকে তার দাদার আদর্শে গল্প শোনাতেন তিনি। হাসি খুশি ভরা জীবন ছিল তাদের। সুফিয়ানের বাবা মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর সে নিতান্তই একা হয়ে যায়। সিন্ধুতলি গ্রাম ছেড়ে আলিমনগর চলে আসে, কৃষিকাজ শুরু করে, চিন্তা ও চেতনা মুক্ত জীবন গড়ে। লিখে পাতাটা শেষ করলো। ফারদিনার কথা মনে পড়ল। তার চঞ্চলতা চোখের সামনে ভাসছে। ঘন ঘন প্রশ্ন করে বিরক্ত করলে বিরক্ত সে মোটেই হয় না। গতকাল থেকে তার সাথে দেখা হয়নি। বিরক্ত করছে না, এটা ওটা প্রশ্ন করছে না। সুফিয়ান বিরক্ত হলো। প্রচণ্ড বিরক্ত হলো। সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে ফুঁকলো। ফারদিনা সূর্যের মতো আলোকময়। অন্ধকার ঘরে চেরাগের দরকার নেই, যদি আঁধারের মাঝে তাকে দাঁড় করিয়ে দেয়া হয়। সুফিয়ানের মাথায় দাদা জানের মতো কবিতা এসেছে। ব্রিটিশদের নিয়ে কবিতা না, প্রেমের কবিতা। হাতে খাতা আর নিবু কলম তুলে নিল। সাদা পৃষ্ঠা বের করলো। কলমটি কালির দোয়াতে ডুবিয়ে লিখতে শুরু করলো। তোমার চোখে নীল নদের ঢেউ। চেয়ে থাকি চুপ করে, কিছু না বলেই। চুলে তোমার রাতের ছায়া খেলে যায়। মনটা হারিয়ে যায় আমার। বুঝে না কেন তাই। ফারদিনা, তুমি যে পূর্ণিমার রাতের গান। তোমার হাসি ছুঁয়ে যায় প্রাণের জানালা খান। তোমার কণ্ঠে মিশে থাকে মধুর বাতাস। তোমায় দেখলে থেমে যায় সময়ের নিঃশ্বাস। তুমি যদি রোদ হও, আমি হব ছায়া। তুমি যদি সাগর হও, আমি তার মায়া। তুমি যদি স্বপ্ন হও, আমি সেই ঘুম। তোমার নাম শুনলে কাঁপে আমার মন রম। আজ হোক বা কাল, তোমাকে ভালোবাসতে চাই চিরকাল। ফারদিনা, তুমি আমার হৃদয়ের নাম। চাঁদও হিংসে করে তোমার আলোয়। তুমি আমার কবিতা, স্বপ্ন ভালোয়। খাতা রেখে দিল। কলম কালির দোয়াতে রেখে দেয়। সিগারেট নিভে গেছে। সিগারেটের নেশা ছাড়তে হবে। সুলেমান উপস্থিত হয়, পরনে ফতুয়া। একদম ময়লায় ভরপুর। লুঙ্গি একপাশ থেকে উঠানো। চোখের নিচে কালো দাগ। সুফিয়ান চেয়ে জিজ্ঞেস করলো, দিনে তোর কাজ নেই, এসেছিস কেন? আপনিই তো বললেন রাতে গ্রাম টহল দিতে। সন্দেহজনক কিছু ঘটলে যেন আপনাকে জানাই। কিছু জানতে পেরেছিস? সুফিয়ান এক পা তুলে খাটের উপর রাখলো। সিগারেট ধরিয়ে সেই পায়ের উপর বর রাখলো। আমাদের গ্রামে আলিরহাট বাজারে গতকাল কিছু লোক উপস্থিত ছিল। ওদের আমার সুবিধার মনে হয় নাই। ওদের সাথে বাড়ি কিছু একটা ছিল। ওদের থেকে দূরে থাকায় আমি পরিষ্কার কিছু দেখি নাই। সুফিয়ান চুপচাপ রইল। সুলেমান সুফিয়ানকে কঠিন দৃষ্টিতে দেখে বলল, আপনি এভাবে বসবেন না। কেন? ব্রিটিশরা এমনে বসে। আপনি সত্যি কৃষক তো? সুফিয়ান শব্দ করে হাসলো। বসা থেকে উঠে দাঁড়ালো। হাসি থামালো। সুলেমানের কাঁধে হাত রেখে বলল, আমি মিথ্যে বলি না। আমি একজন কৃষক। কখনো জমিতে চাষ করি। আমি একজন রাখাল। কখনো দূর দূরান্তে গরু মেষ চড়াই। শখের বসে বাঁশি বাজাই। আপনি বাঁশি কখন বাজান? শিখলেন কিভাবে? কখনো তো শুনি নাই। সুফিয়ান দুহাত পিছনে নিয়ে সাহেবের মতো দাঁড়ালো। বলল, গরু মহিষ যখন চড়াতাম
একা একা নির্জনে বনে বসে থাকতাম, বাঁশির সুর ধরতাম। সঙ্গী হলো বাঁশির সুর। সুফিয়ানের কণ্ঠে বেকুলতা। সুলেমান প্রসঙ্গ পাল্টে বলল, গত পরশু রাতে আরো একটা জিনিস দেখেছি। সুলেমানের চোখে মুখে লাজুকতা। সুফিয়ান তার দিকে ঘুরে তাকালো। চোখের ভাষায় হুঙ্কার। সুলেমান মাথা নত করে ফেলল। সুফিয়ানের চোখ সতেজ করে বলল, আমায় আর ফারদিনাকে দেখেছিস, তাই তো? লন্ডন হাতে তুই লুকিয়ে লুকিয়ে অনুসরণ করেছিলি আমাদের। আমি বিষয়টি লক্ষ্য করেছি। আপনি এত কিছু কিভাবে লক্ষ্য করেন? আমার চোখ চারটে। কয়টা? জি, চারটে। আপনাকে আর ওই জমিদারের মেয়েরে সুন্দর মানাইছে, বলে দাঁত বের করে হেসে উঠল। মানাইছে না, মানিয়েছে হবে। মাঝে মধ্যে গুলিয়ে ফেলিস, শুদ্ধ ভাষা ব্যবহার করবি। কৃষকদের উচিত শুদ্ধ ভাষা ব্যবহার করা। অন্যের খাবারের ব্যবস্থা আমরা করি, আমাদের মূল্য বেশি কিনা? বেশি। হালাল টাকায় বরকত বেশি। তোর বউ অসুস্থ ছিল, গুরুতর রোগ হয়েছে। চুরির টাকা দিয়ে চিকিৎসা করিয়েছিস, ভালো হয়নি। চুরি করা ছেড়ে দিয়েছিস, পরে তোর বউ এখন সুস্থ। এটাই হচ্ছে হালাল, বুঝেছিস? সুলেমানের হৃদয় ভেদ করল কথাগুলো। হালাল টাকায় বরকত আছে। কয়দিন হয় বিষয়টি বুঝতে পেরেছে। এতদিন চুরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে, ঘরে ভালো ভালো খাবার এসেছে, কিন্তু হজম হয়নি। মানসিক শান্তি ছিল না। আজকাল সুলেমান সেই শান্তিটুকু পাচ্ছে। বিনয়ের সাথে বলল, আল্লাহ আপনার ভালো করুক। আমাদের চাইলেই আপনি কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তা না করে সঠিক পথে আনতে চাইছেন। নিশ্চয়ই আল্লাহ আপনার ভালো করবে। ওর চোখে জল আসলো, পাপড়ি ভিজে নিয়ে। মনি অবধি এসে আটকে গেল। সুফিয়ান বলল, কখনো যদি তোদের ছেড়ে চলে যাই, আমার উপদেশগুলো ভুলে যাস না, এতেই আমার ভালো হবে। গাছ থেকে খাতা কলম নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটল সুফিয়ান। পাশে সোলেমান কৌতূহল নিয়ে বলল, আপনি সারাদিন কি লিখেন? আমার দাদা লিখতে পছন্দ করতেন। না বলা কথাগুলো উনি লিখে রাখতেন। সুন্দর মুহূর্তগুলো লিখে রাখতেন। এবং কি কারোর উপর অভিমান রাগ হলেও লিখতেন। আমি দেখিনি, শুনেছি। আমিও তার মতো সবকিছু লিখে রাখি। ঘরের সামনে সুফিয়ানের ঘোড়া ধ্বনি তুলল। সুফিয়ান কাছে এগোয় হাত বুলিয়ে দিল গায়ে। ঘোড়াটির গায়ের রং লালচে বাদামি। সুফিয়ান আদর করে নাম দিল রাঙ্গা। বলল, আজ থেকে তোর নাম রাঙ্গা। ঘোড়াটি পুনরায় ধ্বনি তুলল। আনন্দ পেয়েছে। রাঙ্গা মাথা নুইয়ে দিল। ভীষণ আদর দরকার। সুফিয়ানের সকাল থেকে একবারও ওর কাছে আসেনি। সুলেমান বলল, রাঙ্গা। দুপুর গড়িয়ে বিকেলের আগমন ঘটল দুরুনিতে। সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গেছে। কুয়াশার চাদর দিয়ে ডেকে ফেলেছে গ্রামকে। বদ্রু হাবলু ক্ষেতে এখনো কাজ করছে। সুফিয়ান দুহাত পিছনে রেখে দৃঢ় পায়ে ক্ষেতের আইলে হাঁটছে। কাদার গন্ধ আসছে, বাড়ি টকটকে নোনা ধরা গন্ধ। সুফিয়ান গলা উঁচিয়ে বদ্রু হাবলুকে লক্ষ্য করে বলল, আজ আর করতে হবে না, চলে যা। ওরা ক্ষেত থেকে উঠে চলে যায়। সুলেমান সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি ওদের ছাড় দিলেন কেন? ভোরবেলা থেকে ওরা কাজ করছে। আপনার মনে অনেক মায়া। সুফিয়ান একরাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মায়া অন্তত খারাপ জিনিস। মায়া মানুষকে ছায়ার মতো জড়িয়ে ধরে। সুফিয়ান তার রেস্ট টেনে কিছু বলতে চাইল, পারল না। ফারদিনাও ঝিলমিল আসছে তাদের দিকে। সুফিয়ান দেখেনি। সুলেমান বলল, আপনার ছায়া ওই চলে আসছে। হাতের ইশারায় দেখিয়ে দিল। ফারদিনার পরনে খয়েরি রঙের শাড়ি। আজ চুলগুলো ছেড়ে দিয়েছে, শীতের পোশাক নেই। ঝিলমিল হাঁটছে আর খাচ্ছে। সুফিয়ান বিরক্তিকর ভাব নিল। খুশি হয়েছে বুঝতে দিলেই সর্বনাশ। ফারদিনা সুফিয়ানের সম্মুখে অগ্রসর হয়ে বলল, গতকাল থেকে তোমার সাথে দেখা হয়নি। তুমি গোলাপ চারা দেখতে আসোনি। কেন আসোনি? নতুন কেউ আমার জায়গাটা নিয়ে নিয়েছে বুঝি? সে নিশ্চয়ই মেহের। আমি জানি, ওই হবে। আমি তো ওর মতো কোমর দুলিয়ে নাচতে পারি না, তাই না? সুফিয়ান ঠোঁট উল্টিয়ে সশব্দে হেসে ফেলল। ফারদিনা তার হাসিতে হা করে রইল। হাসির মাঝেও খুঁত থাকে। হয়তো হাসলে নাক ছড়িয়ে যায়, মুখ বিশাল বড় হয়ে যায়। নয়তো হাসির শব্দ শুনতে ভালো লাগে না। কিন্তু তার হাসি নিখুঁত। মুগ্ধতার সাথে দেখল। সুফিয়ান থেমে গেল। ফারদিনার সাথে গতকাল থেকে দেখা না হওয়াতে বিরক্ত হয়েছে। সত্যটা বলা যাবে না। মিথ্যে বলা পাপ। এমন কিছু বলতে হবে যাতে মিথ্যে না বলতে হয়। একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? ফারদিনা আঙ্গুল নাচিয়ে নাচিয়ে বলল, যেটাই বলো মিথ্যে বলবে না। আগে আমার প্রশ্নের উত্তর দাও। দিনের বেলায় বাইরে বের হয়েছো কেন? কেউ দেখে ফেললে বিপদ। আব্বা বাইরে একটা সালিশে গেছেন, ফুফু ঘরে আছেন। উনি দেখলে আর কি? আমার সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না। সুফিয়ান পিছন থেকে বলল, ঘরে থাকতে ভালো লাগে না, নাকি আমাগো সুফিয়ানকে ছাড়া থাকতে ভালো লাগে না? বলে দাঁত বের করে হি হি করে হেসে উঠল।
ওর রেস্ট টেনে ঝিলমিলও হাসলো। সুফিয়ান গরম চোখে সুলেমানকে দেখলো। সুলেমান চুপ হয়ে গেল। সুফিয়ান ফারদিনার দিকে ঝুঁকে বলল, সারাদিন পাখির মতো ফরফর করো। তোমার ফরফরানি আমাকে বেশ বিরক্ত করে। শিগগিরই আর তোমাকে আমি বিরক্ত করব না, দেখো। সুফিয়ান থাপ্পড় দেওয়ার বান করে বলল, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। মারবে আমাকে? মারতেও পারি। সুফিয়ান রেগে গেল। চোখ দুটো লাল হয়ে গেল। বলল, আমার সামনে এই ধরনের কথা আবার বললে মেরেই ফেলবো। ফারদিনা নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার হাতে মরতেও চাই বাসিওয়ালা। তোমার হাতে মরতে চাই বাসিওয়ালা। তোমার লাজ শরম নাই? তুমি লজ্জা কেড়ে নিয়েছ, বেয়াদব মেয়ে। ফারদিনা হাসল। সুফিয়ান বিরক্ত হলো না। খুব করে চেষ্টা করছে বিরক্তকর রূপটা ধরে রাখতে। হচ্ছে না, নিমিষেই নরম হয়ে যাচ্ছে কণ্ঠস্বর। হাসছো কেন বেহায়া মেয়ে? তুমি জানো, কাল আব্বাও আমাকে বেয়াদব বলেছে। আজ তুমিও বলেছ। দুজনেই আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষের মুখে বকাঝকা শুনতেও ভালো লাগে। এই মেয়ে শোনো, আমি তোমার কোনো প্রিয় মানুষ টানুষ নই। না, না, বিরক্তকর অভিনয় হচ্ছে না, একদমই হচ্ছে না। নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য সিগারেট দরকার। সিগারেট ধরালো। ফারদিনা বলল, আজ তোমাকে সিগারেট খেতে দেব না, বলে সিগারেটটা টান দিয়ে নিয়ে দৌড়ে খেতে ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। সোলেমান ঝিলমিল হা করে তাকিয়ে রইল। ঝিলমিল বলল, এ কি, তুমি দৌড়ে ওর পিছনে গেলে না কেন? আমি তো ভাবছি তুমি ওর পিছনে দৌড়াইয়া ওরে ধরবা। সুফিয়ান ঠোঁট কামড়ে বলল, আমি তোর ভাবনায় চলি না। আর ওই মেয়েটা আমায় অযথা জ্বালাচ্ছে। চল আমরা যাই। ও অপেক্ষা করতে করতে চলে আসবে। বোকা মেয়ে। ঝিলমিল বলল, সত্যিই তোমার ওর লেগে টান নাই? না, সত্যিই নাই। আমি মিথ্যা বলি না। তিন সত্যি কও তো। এক সত্যি, দুই সত্যি। সুফিয়ান থেমে গেল। তিন সত্যি বলার আগেই জঙ্গল থেকে ফারদিনার তীর্যক কণ্ঠ ভেসে আসে। সুফিয়ান হন্তদন্ত হয়ে ছুটে গেল। ফারদিনাকে জঙ্গলে দেখা গেল না। সন্ধ্যার আঁধার ছুঁয়ে গেছে জঙ্গল। সুফিয়ান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকলো ফারদিনা। অস্থির চোখে এদিক ওদিক তাকালো। ফারদিনা একটা গাছের আড়ালে বসে আছে। সুফিয়ানের সিগারেটটা দেখছে। সুফিয়ান খেপে গেল। রাগে মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। ফারদিনার কাছে হাঁটু বাজ করে বসে বলল, তুমি চরম বেয়াদব মেয়ে। শুধরাবে না, তাই তো? দিন দিন জ্বালাচ্ছ না? একদিন আমি তোমার ফরফরানি একেবারে বন্ধ করে দেব। সুফিয়ানের কথা গায়ে লাগলো না। সে হাসলো, তবে নিঃশব্দে। সুফিয়ান রাগ ধরে রাখতে পারল না। বলল, আমার মা মৃত্যুর আগে একটা কথা বলেছিল, চঞ্চল মেয়েদের কপালে সৃষ্টিকর্তা ধৈর্যশীল পুরুষ দেন। আমার মা চঞ্চল ছিলেন। কিন্তু আমার মনে হচ্ছে তুমি রাগের জন্যই আমাকে মেরে ফেলবে। দূর বোকা মেয়ে। মেয়েরা হচ্ছে ফুলের মতো। তাদের আস্তে ধীরে ধরতে হয়। তাদের সাথে কোমল আচরণ করতে হয়, বুঝেছ? বুঝেছি। আমাকে এখনই যেতে হবে। আমি যাই, আজ রাতে আর তোমার সাথে দেখা হবে না, বলে ফারদিনা ছুটে চলে গেল। সুফিয়ান পিছন থেকে বলল, রাতে অপেক্ষা করব। সুলেমান ও সুফিয়ান তালুকদার বাড়ির পূব দিকের রাস্তায় হাঁটছে। পূব দিকের রাস্তা থেকে ফারদিনার দোতলার ঘরটা দেখা যায়। প্রতিদিন আলো জ্বলে। লন্ডন মোমবাতির আলোয় সোনালি রংটা দেখা যেত। আজ দেখা যাচ্ছে না, ঘরটা অন্ধকার। সুফিয়ানের মনটা সুফিয়ানের মনটা বিষিয়ে উঠল। উদাসীন লাগছে নিজেকে। সন্ধ্যায় ফারদিনা ছুটে গিয়েছে। গতকাল রাতে তাকে বিরক্ত করেনি। আজ রাতেও আসেনি। হঠাৎ তার কি হলো? হাঁটতে হাঁটতে সুফিয়ান সিগারেট টানছে। সুলেমান সুফিয়ানের ভাবমূর্তি দেখে বুঝতে পারল, আজ ফারদিনা আসেনি। ঘর অন্ধকার। তার মন খারাপ। সুফিয়ানের ভাবনা ভাঙানোর জন্য ভিন্ন প্রসঙ্গ তুলল। মজিদ মিয়ার খবর পেয়েছেন? ও নাকি মরা মেয়েকে আবার মারছে। অদ্ভুত লোক। সুফিয়ান নতস্বরে বলল, হুঁ, আধ পাগল। বাদ দে তার কথা। সুফিয়ানের কণ্ঠ ক্লান্ত। সুফিয়ান প্রসঙ্গ পাল্টালো। গলায় কাশি দিয়ে বলল, আজ তালুকদার সাহেবের মেয়ে আইল না কেন? আমিও ভাবতেছি। আপনার মন উতলা। ভালোবাসেন তারে? সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে মোহময় কণ্ঠে বলল, আমার অন্ধকার জীবনে ফারদিনা আলো নিয়ে এসেছিল। ভালোবাসা আমাকে বন্দি করেছে। আর সেই বন্দিশালার চাবিকাঠি ফারদিনার কাছে।